ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। টেন্ডার বাদ দিয়ে বন বিভাগের সাথে জিও করে ফেলে, জিও মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করে ফেলে, তাদেরকে ওই টেন্ডার প্রক্রিয়া থেকে বের করা এক ধরনের অসম্ভব কাজ। দেখেন, বায়ু দূষণে আমরা 4টা উদ্যোগ গ্রহণ করেছি। আপনি ধরেন বাংলাদেশের সবচাইতে পঠিত প্রথম আলো পত্রিকাতে বায়ু দূষণ নিয়ে একটা আর্টিকেল হয়েছে, সেখানেও যদি পড়ে দেখেন প্রথম কথাটাই হচ্ছে যে পরিবেশ উপদেষ্টা বায়ু দূষণের দায় পার্শ্ববর্তী দেশের উপর চাপিয়ে দিচ্ছেন। তা না, আসলে বাংলাদেশে বাস্তবতাই হচ্ছে 30 থেকে 35% বায়ু দূষণ পাশের দেশ থেকে আসে। তা নয় তো রংপুরের বাতাস তো সবচেয়ে দূষিত হওয়ার কোনো কারণই নাই, ওখানে তো শিল্প প্রতিষ্ঠান নাই, যানবাহনও ওরকম নাই। বাকি 65% নিয়ে চলেন আমরা কাজ শুরু করি। এই কাজটা আমরা কিভাবে শুরু করেছি? একটা হচ্ছে সাভার থেকে যে ইটভাটার এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের দূষণগুলো ঢাকাতে আসে, ওইটা একটা বড় কারণ ঢাকার বাতাস দূষিত করার। আমরা সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছি। এখন আমাদের দ্বিতীয় কাজ হবে ওইখান থেকে যাতে শিল্প প্রতিষ্ঠানের দূষণগুলো ঢাকার দিকে না আসে সেটা নিশ্চিত করা। এটা কি বাংলাদেশের বাস্তবতায় খুব সহজ কাজ? আমরা চেষ্টা করব নিশ্চিত করতে, কিন্তু প্রথম দফাতেই আমরা পেরে যাব সেরকম না, কিন্তু প্রক্রিয়াটা শুরু হলো। দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি, সড়ক বিভাগ থেকেও বলা হয়েছে যে পুরনো বাস ঢাকার রাস্তা থেকে সরে যেতে হবে। এখন আবদার হচ্ছে 25কে পুরনো বলবেন না, 30 করে দেন, এটাকে 30 করে দিতে হবে। যদি 30 না করা হয় তাহলে কি হবে? তাহলে পরিবহন ধর্মঘট হবে। ঠিক যেভাবে পাথর তোলা বন্ধ করার কথা বলার পরে পরিবহন ধর্মঘট হয়েছিল, এখন পরিবহন ধর্মঘটের ডাক আসলো। এখন আপনি কিন্তু, আমরা দায়িত্ব গ্রহণ করার পরে নতুন নতুন লোক নিয়ে, নতুন নতুন প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি না, পুরনো লোক পুরনো প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। পুরনো লোক পুরনো প্রতিষ্ঠান নিয়ে কাজ করার সময় নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অনেক চ্যালেঞ্জ আছে। তারপরেও আমরা বলেছি যে পুরনো গাড়ির বিরুদ্ধে বিআরটি এবং ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট যুগপৎ একসাথে কাজ করছে। এবার আপনাদেরকে একটা কাজ দিই, এই কাজটা নিয়ে বাসায় যাবেন। আজকে যখন বাসায় যাবেন দেখবেন তো ঢাকা শহরের রাস্তায় কোনো নতুন বাস আছে কিনা। আপনি দেখবেন তো কোনো বাস আপনার চোখের সামনে পড়ে কিনা যেটা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে না। তাইলে এবার বলেন, আগামী 6 মাসে আমি কয়টা বাস তুলবো এবং রিপ্লেসমেন্ট কেমন করে করব? আরেকটা কাজ হচ্ছে জিরো সয়েল। উত্তর সিটি কর্পোরেশন বেশ ভালো কাজ করেছে, আপনারাও করবেন। আপনাদের বাসার সামনে যে জায়গাটুকুন দেখবেন অনাবৃত, দয়া করে ঘাস হলেও লাগিয়ে দেন যাতে ধুলা না উড়ে। এটা আমাদের উত্তর সিটি, দক্ষিণ সিটি কর্পোরেশন পিছিয়ে আছে কারণ সে 2 মাস কোনো কাজই করতে পারেনি। আর তাদেরকে আমরা যতই বলি যে টেন্ডার বাদ দিয়ে বন বিভাগের সাথে জিও করে ফেলে, জিও মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করে ফেলে, তাদেরকে ওই টেন্ডার প্রক্রিয়া থেকে বের করা এক ধরনের অসম্ভব কাজ। যাই হোক, তারাও আশা করি করে ফেলবে। আরেকটা কাজ হচ্ছে ময়লা যাতে না পড়ায়, উন্মুক্ত স্থানে ময়লা পড়ানো। আপনারাও যেখানে দেখবেন বাধা দেবে। আর আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের এনফোর্সমেন্ট টিম অক্টোবর থেকে পুরো রাতে রাতে এনফোর্সমেন্ট করবে যাতে ময়লা পোড়ানোর অভ্যাস, মানুষ তো এটা একটা খারাপ জিনিস মনে করে না, সে মনে করে ময়লাটা পুড়িয়ে দিলে ময়লা থেকে মুক্তি পেলাম, কিন্তু এটাও কিন্তু বায়ু দূষণে গিয়ে ভূমিকা রাখছে। করেছি বায়ু দূষণের অ্যালার্ট আমরা করি যে সকলেই যেন একটু মাস্কটা পরে চলেন। ওই যে প্রথম আলো সেই রিপোর্টে যাই, সেখানেও দেখবেন বলা আছে যে চীন সরকার বেইজিং এ বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করেছে বায়ু দূষণ অ্যাড্রেস করার জন্য, তাতেও 5 বছরে 35% কমাতে পেরেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন 5 বছরে নিশ্চয়ই কোনো না কোনো সরকার কমাবে, আমার তো হাতে 5 বছর নেই, যেটুকু সময় আছে আমি নীতিগত সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য নানান বাধা মোকাবেলা করে কাজ করে যাচ্ছি। এখন পাথর উত্তোলনের বিরুদ্ধে যেমন করে গোটা জাতি এক হলো, ওই রকম ভাবে কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ির বিরুদ্ধেও সকলে একসাথে কথা বলেন যে আমাদের গাড়ি লাগবে, বাস লাগবে, কিন্তু কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি আমরা আমাদের রাস্তায় দেখতে চাই না। আর সরকার তার জায়গা থেকে আইন প্রয়োগের কাজটা করবে। সরকারের জন্য এই কাজটা সহজ হবে যখন এটার ব্যাপারে জনমত গড়ে উঠবে। আরেকটা কাজ আমরা করেছি, সেটা হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা যেন এয়ার পিউরিফায়ারটা কিনতে পারেন। এয়ার পিউরিফায়ারের উপর যে ট্যাক্সটা ছিল সেই ট্যাক্সটা আমরা এত কমিয়ে এনেছি
যে এখন 7 থেকে 10,000-এর মধ্যে আপনি একটা এয়ার পিউরিফায়ার কিনতে পারবেন। প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ তো এয়ার পিউরিফায়ার কিনতে পারবে না, তাদের কি হবে? তাদের জন্য ওই যে পানি ছিটানো, জিরো সয়েল, এই কাজগুলো করব, কিন্তু সেটার জন্য তো একটা সময় লাগে। সেই সময়টা আমরা পাবো না, বাট আমরা প্রক্রিয়াটা শুরু করে গেলাম। পলিথিনে আসেন, ময়লা আবর্জনা ব্যবস্থাপনা। বলেন তো, ঢাকা শহরে কোন দিক থেকে যেদিকেই যান না কেন, যেই হাইওয়েতে উঠেন না কেন, চতুর্দিকে কেবল ময়লা আর ময়লা। একটা 1 বছরের সরকার এই ময়লা আবর্জনা ব্যবস্থাপনার একদম ফুল প্রুফ সিস্টেম করে দিয়ে যাবে, এটা সম্ভব না। তবে যেটা হচ্ছে যে মাতুয়াইল, এবং মাতুয়াইলের কথা আমি জানি না, বাট আমিন বাজারের কথা আমি জানি, সেখানে যেন সিগ্রেগেশন, মানে আলাদা করে তারপরে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করে, সেটা নিয়ে সাউথ কোরিয়ার সাথে কথা হচ্ছে। এর আগে চীনের সাথে, চীনের একটা কোম্পানির সাথে কথা হয়েছিল। এখন যদি পরিকল্পনা হয় আমিন বাজারে আপনি বর্জ্য পোড়াবেন, তাহলে ওই বর্জ্যের ধোঁয়া তো আবার ঢাকায় এসে আবার ঢাকার বাতাসকে নষ্ট করবে। সো প্রবলেমগুলো অনেক ডিপ রুটেড হয়ে গেছে ভাই। শুধু ব্যক্তি বদলালে সবকিছু বদলে যাবে না। এত ডিপ রুটেড প্রবলেম যে সমাজটা নিয়ে, দেশটাকে নিয়ে আমাদের নতুন করে সত্যিকার অর্থেই ভাবতে হবে। নদী দূষণের কথায় আসে, একটু আগে যেটা বললাম, আমার আর কিছু লাগবে না। আমি যখন ডাইং ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে অভিযানে যাব, দয়া করে ডিসিসিআই এবং অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তখন আমাকে সাপোর্ট দিয়ে। বায়ু দূষণে দয়া করে সাপোর্ট দেন, জনমত গড়ে তোলেন। আজকাল তো সোশ্যাল মিডিয়া একটা অনেক বড় প্ল্যাটফর্ম, আমরা প্রয়োগ করতে পারবো। 6 জন ম্যাজিস্ট্রেট নিয়ে যেটুকুন প্রয়োগ করা সম্ভব প্রয়োগ করব। যার যার সামনে কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি থাকে, তাদেরকে আপনারাও গাড়ির জানলার গ্লাসটা নামিয়ে একটু বলেন, আপনারাও সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটা জনমত গড়ে তুলেন যে কালো ধোঁয়া নিঃসরণ করে এমন গাড়ি রাস্তায় চলতে পারবে না, আর এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলে ধর্মঘটের হুমকি দেওয়া যাবে না। এই কথাগুলো তো আমাদেরকে জনগণকেও বলতে হবে। সাস্টেইনেবিলিটি টেস্টটা হচ্ছে যে আমার কনজাম্পশনটা কমাতে হবে, আমার প্রোডাকশনটা কমাতে হবে, রিডিউস করতে হবে, রিইউজ করতে হবে এবং রিসাইকেল করতে হবে। সাস্টেইনেবিলিটির অ্যাম্পল স্কোপ ঢাকাতে রয়েছে। আমি বলবো না যে প্রক্রিয়াটা শুরু হয়নি, আমি বলবো প্রক্রিয়া শুরু হয়েছে। আমি আগে বেলায় কাজ করতাম বলে যে কোনো পরিবেশ সমস্যার সাথে আপনারা আমাকে ট্যাগ করে ফেলেন। যেমন পাথর তুললেও আমাকে ট্যাগ করেন, বালু তুললেও আমাকে ট্যাগ করেন। পাথর এখন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, বালু এখন ভূমি মন্ত্রণালয়ের। কিন্তু আমি যেহেতু একজন পরিবেশ কর্মী, সেজন্যই পাথর তোলা নিয়ে যেহেতু পরিবেশের ক্ষতি হচ্ছে, বালু উত্তোলন নিয়ে নদীর ক্ষতি হচ্ছে, সেজন্য যাই। নদী রক্ষা কমিশন কিন্তু আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে না। নদী রক্ষা কমিশন হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। তারপরেও আমি দায়িত্ব নিয়ে ঢাকার 4টা নদী দখল এবং দূষণ মুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। এখন একটু আশার খবর দেই যে এইটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছে অর্থায়ন চেয়েছি, তারা আমাদেরকে অর্থায়ন দিবে প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের আবার কিছু নিয়ম থাকে, প্রকল্পটা হয়ে গেলেও এটার ফিজিবিলিটি করতে হবে। এই ফিজিবিলিটি করতে আপনার লেগে যাবে, যদি দৌড়ায়া চলেন তাহলে 6 মাস, দৌড়ায়া না চললে 1 থেকে 1.5 বছর। তারপরে ওই কাজগুলো আমাদেরকে হাতে দেবে, সেই সময়টা আর আমি পাবো না। তবে এই 4টা নদীর দখল দূষণ মুক্ত করার পরিকল্পনাটা চূড়ান্ত করে আমরা চেষ্টা করব বাজেটটা এনে যাও। ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে এই নদীগুলো এবং খালগুলোকে তারা ব্লু নেটওয়ার্কের আন্ডারে সাপোর্ট দেবে। তাছাড়া ঢাকার বাইরে আরো 63টা জেলা থেকে 63টা নদী দখল দূষণ মুক্ত করার কর্মপরিকল্পনা আমরা এনেছি। এর মধ্যে আমরা 13টা নদীর জন্য সরকারের কাছে ফান্ড চাওয়ার জন্য কথা বলে যাচ্ছি। ইটস আ প্রসেস, ইট টেকস টাইম।